মানব সভ্যতার গল্প যদি দেখি, আগুনের ভূমিকা তো বিশাল। এটা শুধু আমাদের বেঁচে থাকার কৌশল বদলায়নি, আমাদের ভাবনা চিন্তার জগতও বদলে দিয়েছে। আজ আমরা কিছু নোট আর প্রবন্ধ থেকে বোঝার চেষ্টা করব কিভাবে আগুনের আবিষ্কার থেকে পথটা এগোলো আর বৈদিক দর্শনের এর এত গভীর মানে তৈরি হলো। ঠিক তাই। আমরা দেখব আগুনের একদম সাধারণ ব্যবহার থেকে শুরু করে কিভাবে ধরুন ঋগ্বেদের মতো প্রাচীন চিন্তাভাবনায় সেটা জ্ঞান, শুদ্ধি, এমনকি সৃষ্টিশীলতার প্রতীক হয়ে উঠল। বিশেষ করে ঋগ্বেদের চতুর্থ মণ্ডল আর ঋভুদের যে কাহিনীটা, সেখানে এর দারুণ একটা প্রতিফলন আছে। আমাদের লক্ষ্য হলো এই জার্নিটা, এই পথটা একটু বোঝা। আর শুরুতে একটা ব্যাপার কিন্তু বেশ ভাবায়। মানুষ আগুনের কাছে এসেছে, সংস্পর্শে, তা প্রায় ১৫ থেকে ২০ লক্ষ বছর আগে। কিন্তু সেটাকে নিজের নিয়ন্ত্রণে আনতে, ব্যবহার করতে শিখতে শিখতে লেগে গেল প্রায় ৪ থেকে ৮ লক্ষ বছর আগেকার সময়। এত লম্বা সময়, এটা ঠিক কী বলে? এই সময়টা কিন্তু অনেক কিছু বলে, তাই না? এটা আসলে ইঙ্গিত দেয় যে আগুনকে বশে আনাটা, নিয়ন্ত্রণ করাটা, মানব ইতিহাসে খুব ধীর একটা প্রক্রিয়া ছিল, কিন্তু ছিল বৈপ্লবিক। আমাদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাস, তাদের বুদ্ধির এটা একটা বিরাট পরীক্ষা ছিল বলতে পারেন। ধরুন ৮ লক্ষ বছর আগে নিয়ন্ত্রিত ব্যবহারের প্রমাণ পাওয়া যাচ্ছে, আর প্রায় ৪ লক্ষ বছর আগে রান্নার আজে ব্যবহার হচ্ছে। আলো, উষ্ণতা, নিজেকে বাঁচানো আর রান্না, এই দরকারগুলোই হয়তো মানুষকে চালিয়ে নিয়ে গেছে। আচ্ছা, আর এই নিয়ন্ত্রণের প্রভাব, সেটা কি শুধু দৈনন্দিন জীবনেই সীমাবদ্ধ ছিল, নাকি আরও গভীরের কোনো অসর ছিল? অবশ্যই ছিল। শারীরিক পরিবর্তন তো এসেছেই। যেমন ধরুন রান্না করা খাবার, সেটা হজম করা সহজ, তাই দাঁত, অন্ত্র এগুলো একটু ছোট হয়ে এলো। কিন্তু মানসিক বিকাশটা খুবই গুরুত্বপূর্ণ। আগুন ঘিরে রাতের বেলা যে একসাথে বসা, গল্প করা, সেটা হয়তো ভাষার বিকাশেও সাহায্য করেছে। সমাজ তৈরি হয়েছে, আগুনকে কেন্দ্র করে বসতি গড়ে উঠেছে। আর এই যে উষ্ণতা, আলো, একসাথে বসা, এটাই হয়তো মানুষকে প্রথমবার প্রকৃতির কোনো শক্তিকে আয়ত্তে আনার একটা অনুভূতি দিয়েছিল। আর সেটাই হয়তো পরে আধ্যাত্মিক চিন্তার দিকে নিয়ে গেছে। বাহ, এই সংযোগটা দারুণ তো। একদম প্রায়োগিক প্রয়োজন থেকেই একটা গভীর চিন্তা শুরু। আচ্ছা, তাহলে বৈদিক দর্শনে এই আগুনের জায়গাটা কোথায়? ঋগ্বেদের একেবারে প্রথম মন্ত্রটাই তো অগ্নিকে নিয়ে, অগ্নি মিলে পুরোহিতাম। এই পুরোহিত যিনি সামনে থাকেন, অগ্রণী, এই ভূমিকাটা দর্শনে কিভাবে ব্যাখ্যা করা হয়? খুব ভালো প্রশ্ন। দেখুন, বৈদিক সাহিত্যে অগ্নি কিন্তু শুধু বাইরের আগুন নন, উনি এক চেতনার প্রতীক। পুরোহিত এখানে শুধু যজ্ঞের পুরোহিত নন, তার চেয়েও বেশি, যিনি সামনে থেকে পথ দেখান। অগ্নি হলেন জ্ঞানের আলো, যা অন্ধকার অজ্ঞতা দূর করে। তিনি শুদ্ধির প্রতীক, যজ্ঞের মাধ্যমে যা কিছু অশুদ্ধ তা পুড়িয়ে দেন। আর তিনি হলেন দেবতা আর মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী, দূত। রূপান্তরেরও শক্তি কিন্তু তিনি। যেমন কাঁচা খাবার রান্না হয়ে বদলে যায়, তেমনি আত্মাকেও উন্নত করার ক্ষমতা রাখেন, এরকম একটা বিশ্বাস ছিল। যজ্ঞের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আমরা তো সাধারণত এটাকে শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান বা রিচুয়াল বলে ভাবি। এর কি অন্য কোনো মানেও ছিল, যেমনটা আপনি একটু ইঙ্গিত দিলেন? ঠিক। আবার অন্য দিক থেকে দেখলে প্রাথমিক বিজ্ঞান চর্চার একটা ক্ষেত্রও বলা যেতে পারে। ঋষিরা যজ্ঞের মাধ্যমে প্রকৃতির নানা জিনিস লক্ষ্য করতেন। যেমন ধরুন যজ্ঞের ধোঁয়ার গতিপথ, সেটা দেখে হয়তো বাতাসের দিক বা মেঘ কেমন জমছে তার একটা পূর্বাভাস বোঝার চেষ্টা করা হতো। এটা তো একরকম প্রাথমিক আবহাওয়া বিজ্ঞান। আবার ধরুন বিভিন্ন জিনিস পোড়ানো হচ্ছে, তার গন্ধ, ধোঁয়া, এই পর্যবেক্ষণগুলো থেকে হয়তো প্রাথমিক রসায়ন চর্চারও শুরু। অগ্নি এখানে একই সাথে দেবতা, আবার পর্যবেক্ষণের বিষয়ও। সত্যি, এটা একদম অন্যরকম একটা দৃষ্টিকোণ। আচ্ছা, ঋগ্বেদের চতুর্থ মণ্ডলের কথা বলছিলেন, সেখানে এই দর্শনটা কিভাবে আরও গভীর হচ্ছে? ঋগ্বেদের চতুর্থ মণ্ডল, যেটা মূলত ঋষি বামদেব এবং অন্যদের রচনা বলে মনে করা হয়, সেখানে সৃষ্টি, আত্মা আর এই যে মহাজাগতিক নিয়ম বা রীত, এগুলো নিয়ে খুব মৌলিক আর গভীর কিছু দার্শনিক প্রশ্ন তোলা হয়েছে। যেমন এই সৃষ্টি কিভাবে হলো, এর আসল কারণ কি? আত্মা নিয়ে বলা হয়েছে এটা অনেকটা অগ্নিশিখার মতো, আলো দেয়, তাপ দেয়, কিন্তু ধরা যায় না, জন্মমৃত্যুর পারে। আর এই মণ্ডলে প্রশ্ন তোলা হয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা ভেতরের শৃঙ্খলা বা নিয়ম রীত নিয়ে,
যা সবকিছুকে ধরে রেখেছে। এটাকে প্রকৃতির নিয়ম বা নৈতিক বিধানও বলতে পারেন। এই ভাবনাগুলোই কিন্তু পরে উপনিষদের দর্শনের ভিত তৈরি করেছিল। সৃষ্টি, আত্মা, মহাজাগতিক নিয়ম মানে আগুনের মতো একটা বাস্তব জিনিস থেকে এত বিমূর্ত ভাবনা। আচ্ছা, এখানে কি ঋভুদের প্রসঙ্গটা আসে? তারা কিভাবে এই ছবির সাথে যুক্ত হলেন? ঠিক এখানে দেখুন, অগ্নি যেমন রূপান্তর বা বদলের প্রতীক, তেমনি বৈদিক চিন্তায় এই বদল ঘটানোর যে ক্ষমতা মানে সৃষ্টিশীলতা, তাকেও খুব উঁচু সম্মান দেওয়া হয়েছে। এখানেই ঋভুগণ, ঋভু, বিভ্বন আর বাজ প্রাসঙ্গিক হয়ে ওঠেন। এই তিন ভাই আসলে ছিলেন মানুষ, কিন্তু নিজেদের অসাধারণ দক্ষতা, জ্ঞান আর সাধনা দিয়ে তারা দেবত্ব লাভ করেছিলেন। তারা ছিলেন বৈদিক যুগের শিল্পী, কারিগর বলতে গেলে, সৃজনশীলতা আর প্রকৌশল বিদ্যার মূর্ত প্রতীক। দেবতুল্য কারিগর, তারা ঠিক কি এমন তৈরি করেছিলেন? কোনো বিশেষ উদাহরণ আছে? ওহ, অনেক কিছুই। দেবতাদের জন্য তারা এমন সব জিনিস বানিয়েছিলেন যা ভাবাই যায় না। যেমন ধরুন, ইন্দ্রের জন্য খুব দ্রুতগামী রথ, বিশেষ ধরনের যজ্ঞপাত্র, এমনকি এমন পাত্র যা অমরত্ব দেয়। ভাবুন তো একবার, তারা নাকি দেবতাদের জন্য এমন রথ বানিয়েছিলেন যা চিন্তার বেগে চলে। এটা হয়তো রূপক, কিন্তু তাদের কারিগরি দক্ষতার প্রতি কি গভীর শ্রদ্ধা প্রকাশ পায় এতে। তাদের একটা গরুকে 4টে গরুতে বদলে দেওয়ার গল্পও আছে। হয়তো এটা উৎপাদন বৃদ্ধি বা সৃষ্টির ক্ষমতার প্রতীক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা নাকি 1 বছর ধরে নীরব ধ্যান আর সাধনা করে নিজেদের জ্ঞান আর দক্ষতা বাড়িয়েছিলেন। এটা দেখায় যে দক্ষতা অর্জনের জন্য একাগ্রতা আর পরিশ্রম কতটা জরুরি। তার মানে বৈদিক যুগে এই যে জাগতিক দক্ষতা বা ধরুন প্রযুক্তি, এটাকে নিছক পার্থিব জিনিস হিসেবে দেখা হতো না, বরং এর একটা আধ্যাত্মিক বা জ্ঞান অর্জনের দিকও ছিল। একদম। ঋভুদের কাহিনী ঠিক এটাই প্রমাণ করে। বৈদিক চিন্তাধারায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল। জাগতিক দক্ষতা, যেমন ঋভুদের কারিগরি জ্ঞান, সেটা শুধু পার্থিব নয়, বরং সাধনা আর জ্ঞানের মাধ্যমে এটা আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ারও একটা রাস্তা হতে পারে। মানে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করাটা শুধু বেঁচে থাকার জন্য নয়, আত্ম উপলব্ধিরও একটা ধাপ হতে পারে। তাহলে আজকের এই আলোচনা থেকে একটা বেশ পরিষ্কার ছবি পাওয়া গেল, তাই না? আগুনের নিয়ন্ত্রণ মানুষের জীবনযাত্রাকে একদম বদলে দিয়েছিল, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে। কিন্তু এর গুরুত্বটা সেখানেই থেমে থাকেনি। বৈদিক চিন্তার জগতে এই আগুনই হয়ে উঠেছে জ্ঞান, শুদ্ধি আর রূপান্তরের এক বিরাট প্রতীক। ঋগ্বেদের 4র্থ মণ্ডলে আমরা সৃষ্টি আর আত্মার গভীর অনুসন্ধান দেখলাম, আর ঋভুদের কাহিনী তুলে ধরল সৃজনশীলতা আর প্রায়োগিক জ্ঞানের প্রতি প্রাচীন ভারতের শ্রদ্ধাবোধ, যেখানে জাগতিক আর আধ্যাত্মিকতা যেন মিলেমিশে একাকার। এটাই যে আগুনের মতো একটা প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করাটা শুধু মানুষের বাইরের জীবনকেই উন্নত করেনি, বরং তার ভেতরের জগৎ মানে আত্ম উপলব্ধি আর আধ্যাত্মিক চিন্তাভাবনাতেও গভীর প্রভাব ফেলেছে। বলতে গেলে ব্যবহারিক জ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে একটা সুন্দর সেতু তৈরি হয়েছে এখানে। আর এই যে সংযোগটা মানে প্রায়োগিক জ্ঞান আর আধ্যাত্মিকতার মেলবন্ধন, এটা কিন্তু আজকের দিনেও খুব প্রাসঙ্গিক। আমরা কি আমাদের প্রযুক্তি বা আবিষ্কারগুলোকে কেবল ব্যবহারিক দিক থেকেই দেখি, নাকি এর গভীরে অন্য কোনো বৃহত্তর অর্থ বা দায়িত্বও লুকিয়ে আছে? সত্যি, এটা ভাবনার বিষয়। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটাই না হয় রেখে যাই। আগুনের এই যে রূপান্তর ঘটানোর ক্ষমতা মানে অগ্নি, আর মানুষের সৃষ্টি করার দক্ষতা মানে ঋভুগান, এই দুয়ের প্রতি বৈদিক যুগের যে গভীর সংযোগের ভাবনা, এটা কি আসলে ইঙ্গিত দেয় যে এই জাগতিক বিশ্বকে জানা বা তাকে আয়ত্তে আনার চেষ্টা, সেটা আধ্যাত্মিক বা বৌদ্ধিক উন্নতির সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত? হয়তো আমাদের আজকের দিনের যে আবিষ্কারগুলো, সেগুলোর দিকেও এই রকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তাকালে নতুন কোনো মানে খুঁজে পাওয়া যেতে পারে।